রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ডিজিটাল রোজ বাংলা চ্যানেলের পর্দায়। আজকের এক্সক্লুসিভ সংবাদগুলি জানবো, তবে তার আগে এক নজরে সবার প্রথমে আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি দেখে নিচ্ছি এক নজরে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতিকে পাঠানো হলো জেলের ভেতর। বাংলাদেশে বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা, আমেরিকার ট্রাম্প প্রশাসনের রিপোর্টে পুরো মুখ পড়ল ইউনূস সরকারের। অপরদিকে ভারতের ত্রিপুরা সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু 2 বাংলাদেশির। ইউনূসে চরম ক্ষুব্ধ এবার বিএনপি। বিদেশ থেকে ভাড়া করে আনা লোক ইউনূস, বললেন বিএনপি মহাসচিব। অপরদিকে গাজা ভূখণ্ড পুরোপুরি ভেঙে গুড়িয়ে সাফ করতে হবে, ইসরায়েলকে পরামর্শ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিচারপতির ঘরে ঢুকে টানা গুলি বৃষ্টি, আদালতে জঙ্গি হামলায় নিহত 8, আহত 13। মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রতিবেশী রাষ্ট্রকে 4,850 কোটি টাকা ঋণের প্রতিশ্রুতি ভারত সরকারের। অপরদিকে ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্তের ভাইরাল ভিডিও। এটা আমার ভিডিও নয়, এবার ফরেনসিকে পাঠান, অমিত শাহকে ফোন করলেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভাতা বৃদ্ধি হয়ে হলো 15,000 মাসে। এবার অবসরপ্রাপ্ত সাংবাদিকরা পাবেন 15,000 টাকা করে। আবহাওয়া থাকবে কেমন, বিস্তারিত জানাবো ওয়েদার রিপোর্টটি। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জেলায়, কমলা সতর্ক বার্তা জারি উত্তরবঙ্গের 3টি জেলায়। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, লাইক শেয়ার করে সাপোর্ট বজায় রাখবেন, মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবার খুনের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি MBM খয়রুল হককে জেলে পাঠানোর নির্দেশ দিল ঢাকার আদালত। খয়রুলের বিরুদ্ধে অভিযোগ, গত বছর যাত্রা বাড়িতে শেখ হাসিনা বিরোধী আন্দোলন চলাকালীন একজনকে খুনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এই মামলায় বৃহস্পতিবার সকালে 81 বছরের খয়রুলকে তার ধানমন্ডির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। প্রাক্তন বিচারপতির 2 হাতে হাতকড়া দিয়ে পিচমোড়া করে বেঁধে এজলাসে নিয়ে যাওয়া হয়। মাথায় ছিল হেলমেট, পরনে বুলেট প্রুফ জ্যাকেট। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে মোতায়েন করা ছিল সেনাবাহিনী। পুলিশের তরফে জানানো হয়, গত বছর জুলাই মাসে শেখ হাসিনা বিরোধী আন্দোলন চলার সময় আব্দুল কায়ুম আহাত নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খয়রুল ওই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ। বাংলাদেশের ইতিহাসেই প্রথম কোনো প্রধান বিচারপতির পদে থাকা কোনো ব্যক্তিকে জেলে পাঠানো হলো। বাংলাদেশে বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা, আমেরিকার ট্রাম্প প্রশাসনের রিপোর্টে মুখ পুড়ল বাংলাদেশের ইউনূস সরকারের। শেখ হাসিনা সরকারের পতনের পর বারবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে, কিন্তু প্রত্যেকবার তা খারিজ করে দিয়েছে ইউনূস সরকার। কিন্তু এবার তদারকি সরকারের সেই দ্বিচারিতা বেআব্রু হয়ে গেল আমেরিকার মার্কিন সংস্থার রিপোর্টে। জানা গিয়েছে, আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন, ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, একটি রিপোর্ট প্রকাশ করেছে। তারা জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জীবন পুরোপুরি বিপন্ন। স্বাধীনভাবে ধর্মচারণ করতে পারছেন না তারা। রিপোর্টে দেখা যাচ্ছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর 5 থেকে 20 আগস্টের মধ্যে প্রায় 1800টি হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশে। সংস্থাটির মতে, সংখ্যালঘুদের ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় সহনশীলতার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে বাংলাদেশে। ভারতের ত্রিপুরা সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হলো 2 বাংলাদেশি পাচারকারীর। পাচারের চেষ্টা রুখে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। মৃত্যু হলো 2 বাংলাদেশি পাচারকারীর। দক্ষিণ ত্রিপুরা জেলার আমজাদনগরে ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। তারা পাচারকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে পাচারকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে, পাল্টা হামলা চালায়। আত্মরক্ষার জন্য বিএসএফ জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন। এর ফলে 3 বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে একজনের ঘটনাস্থলে মৃত্যু, অপর 2 জনকে তাদের সঙ্গীরা বাংলাদেশের পরশুরাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে একজনের মৃত্যু হয়, অন্যজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যাচ্ছে। বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে 15 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। ঘটনাস্থলে মৃত পাচারকারীর দেহ শুক্রবার বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবি আধিকারিকদের উপস্থিতিতে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিএসএফ এবং বিজিবির কমান্ড্যান্ট পর্যায়ের ফ্ল্যাগ মিটিং হয়েছে। সেখানে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিজিবি।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ওপর চরম ক্ষুব্ধ বিদেশ থেকে ভাড়া করে আনা লোক মোহাম্মদ ইউনূস, বললেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের হাল ধরতে তড়িঘড়ি প্যারিস থেকে উড়িয়ে আনা হয়েছিল নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্যদের অনুরোধে তিনি হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বছর খানেক কেটে গিয়েছে, এরই মধ্যে বাংলাদেশে ইউনূস বিরোধী হাওয়া বেশ প্রবল হয়ে উঠেছে। শনিবার তার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রীতিমতো আক্রমণের সুরে বললেন, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়? এই সহজ সরল কথাটা আমাদের উপলব্ধি করতেই হবে। বিএনপি মহাসচিবের আরও অভিযোগ, আগে পুলিশকে ঘুষ দিতে হতো 1 লক্ষ টাকা, এখন দিতে হয় 5 লক্ষ টাকা। গাজা ভূখণ্ড পুরোপুরি গুড়িয়ে সাফ করে দিতে হবে, ইসরায়েলকে পরামর্শ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শেষ লগ্নে এসে মুখ থুবড়ে পড়েছে আলোচনার প্রচেষ্টা। আমেরিকা এই ব্যাপারে উদ্যোগী হয়েছিল, কিন্তু সেই যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিয়েছে হামাস। এই অবস্থায় রীতিমতো অগ্নিশর্মা ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারির সুরে মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ, ইসরায়েলের এবার সামরিক অভিযানের গতি বাড়িয়ে গাজাকে পুরোপুরি সাফ করে ফেলা উচিত। মনে হচ্ছে শান্তি প্রতিষ্ঠার কোনো আগ্রহ হামাসের নেই, দাবি ডোনাল্ড ট্রাম্পের। ওরা আসলে কোনো চুক্তি চায় না, আমার মনে হয় ওরা মরতেই চায়। হামাসের হাতে পণবন্দি সর্বশেষ মার্কিন ইসরায়েলি নাগরিক ইদান আলেকজান্ডারের মুক্তি নিশ্চিত করতে সক্রিয় হয়েছিলেন ট্রাম্প, কিন্তু শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পশ্চিম এশিয়ায় নিযুক্ত মার্কিন দূত স্টিভ উইটকফ ঘোষণা করেছেন আলোচনার চলতি প্রক্রিয়া থেকে আমেরিকা সরে আসছে। এরপরেই সুর চড়ান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনার প্রক্রিয়া শেষ মুহূর্তে এসে হামাস সুর বদলে দিয়েছে, তারা আপোষে নারাজ। এর অর্থ তারা হিংসার রাস্তাতে থাকতে চায়। শুক্রবার স্কটল্যান্ড সফরে রওনা হওয়ার আগে রাগটাগ না করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় অসংখ্য শিশুর মৃত্যু, দুর্ভিক্ষের আশঙ্কা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে এসে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামাসকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, খুবই বাজে হলো, এবার কাজ দ্রুত গুটিয়ে আনতে হবে আমাদেরকে। ইসরায়েল সামরিক পথে সব সাফ করে ফেলতে হবে। বিচারপতির ঘরে ঢুকে গুলি বৃষ্টি, ইরানের আদালতে জঙ্গি হামলায় নিহত 8, আহত 13। দক্ষিণ পূর্ব ইরানের আদালতে ভয়ঙ্কর জঙ্গি হামলা, বিচারপতির ঘরে ঢুকে গুলি বৃষ্টি। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 8 জনের, এদের মধ্যে 3 জন হামলাকারী জঙ্গি বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও 13 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, সিস্তান বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে ওই জঙ্গি হামলা হয়েছে। হামলা চালিয়েছে সুন্নি জঙ্গি গোষ্ঠী জইস আল আদল। ইতিমধ্যে হামলা চালানোর কথা স্বীকার করেছে ওই জঙ্গি গোষ্ঠী। একটি সূত্রের খবর, মানব বোমা হামলা হয়েছে জাহেদানের ওই আদালতে। পাশাপাশি গুলির শব্দ পেয়েছেন আশপাশের অঞ্চলের মানুষ। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। এটা আমার ভিডিও নয়, ফরেনসিক রিপোর্টে পাঠান অমিত শাহকে ফোন দিলীপ ঘোষের। ভাইরাল হওয়া ভিডিও পুরোপুরি ভুয়ো, তার নয়, সাব জানিয়ে পুলিশের দ্বারস্থ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরো ঘটনা তদন্ত চেয়ে শনিবার লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে ব্যাপক চক্রান্ত দলের ভেতরে চলছে বলে দাবি প্রাক্তন সাংসদের। বিতর্কিত ভিডিও কাণ্ডে শুধু পুলিশে অভিযোগ নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিলীপ ঘোষ বলেছেন, এটা আমার ভিডিও নয়, আমি নই, আমি বলছি এটা ফরেনসিকে পাঠান। কারা নোংরামি করছে আমার সঙ্গে সেটা চিরতরে শেষ হওয়া দরকার, আমি শেষ দেখে ছাড়বো। দিলীপ এদিন বলেন, বদনাম করতে ওই ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। পুরোটা তদন্ত হওয়া নিয়ে তার দাবি, আমাকে বদনাম করা ষড়যন্ত্র হয়েছে। সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে রাজনৈতিক কেরিয়ার আমার কালিমালিপ্ত করা হচ্ছে। জয়েন্ট কমিশনারকে চিঠি দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন দিলীপ ঘোষ। জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যে ভিডিওটি ফরেনসিকে পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশি ঘনিষ্ঠ মহলে দিলীপ ঘোষ বলেছেন, কোথা থেকে কি হয়েছে সব খবর এসেছে, দলের মধ্যে এসব চলতে পারে না। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দিলীপ ঘোষ লিখেছেন, তার সম্মানহানি করতে, রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। অপরদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরাট বড় ঘোষণা, সাংবাদিকদের পাশে এসে দাঁড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী। শনিবার তিনি বিরাট বড় ঘোষণা করেছেন। বিহারে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের যে মাসিক ভাতা দেওয়া হতো তার পরিমাণ
অনেকটাই বৃদ্ধি করা হলো। বিহার পত্রকার সম্মান পেনশন স্কিমের আওতায় এবার থেকে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা মাসে 6,000 টাকার বদলে পাবেন 15,000 টাকা করে। এই প্রকল্পের আওতায় থাকা কোনো অবসরপ্রাপ্ত সাংবাদিকের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবার মাসে 3,000 টাকা করে ভাতার বদলে এবার থেকে পাবে মাসে 10,000 টাকা করে ভাতা। মালদ্বীপের সঙ্গে সম্পর্ক মজবুত করার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। শনিবার সেই দেশের রাজধানী মালেতে এমন বার্তা দিলেন নরেন্দ্র মোদী। দুদিনের সফরে মালদ্বীপ গিয়েছেন নরেন্দ্র মোদী। এদিন সেই দেশের উপরাষ্ট্রপতি উজ হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এক্স স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, পরিকাঠামো, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সহ একাধিক বিষয়ে মালদ্বীপের সঙ্গে একযোগে কাজ করছে ভারত। এতে দুই দেশের নাগরিকরাই উপকৃত হবেন। এর হাত ধরে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। এদিন মোদীর সঙ্গে বৈঠকের পর লতিফ সমাজ মাধ্যমে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সম্মানিত বোধ করছি। এদিন মালদ্বীপের পিপলস মজলিসের স্পিকার আব্দুল রহিম আবদুল্লাহর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। কথা বলেন মালদ্বীপের প্রাক্তন প্রধানমন্ত্রী মোহাম্মদ নাসিদের সঙ্গে। দ্বীপরাষ্ট্রের অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেন নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম মারফত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। মালদ্বীপের নাগরিকদের উন্নতির ক্ষেত্রে ভারতের সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের নেতারা। শুক্রবার মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। প্রতিবেশী রাষ্ট্রকে 4,850 কোটি টাকা ঋণের প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার। এক নজরে বাংলার ওয়েদার রিপোর্টই আমরা দেখে নেব। সমুদ্র এখনও উত্তাল, ভারী বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা। টানা দুদিনের মুষলধারে বৃষ্টির পর রবিবার সকালে রোদ উঠেছে কলকাতায়। আকাশ মেঘলা থাকলেও এখনও বৃষ্টি হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টি আপাতত পুরোপুরি থামছে না, বিক্ষিপ্তভাবে বর্ষণ চলবে। কলকাতা শহরতলি দিয়ে দক্ষিণবঙ্গের অন্তত 9টি জেলায় আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি। কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতায়। তবে মঙ্গলবারের জন্য কলকাতা শহরে আলাদা করে সতর্কবার্তা জারি করা হয়নি। মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলবে। হাওয়ার গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রবিবার আজকে দার্জিলিং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। দিনাজপুর, মালদহে ঝড় বৃষ্টি চলবে। সোমবার ওই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে সোমবারের পর আবার বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার শনিবার পর্যন্ত দুর্যোগ চলবে জেলাগুলিতে।